আচ্ছা, গত ক্লাসে আমরা যে পর্যন্ত করা হয়েছে তারপর থেকে শুরু করব, বা যে পর্যন্ত করেছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5 করেছিলাম লাস্ট। তাহলে 5-এর পর থেকে তোমরা আগে আমাকে একটু কনফার্ম করো। 5-এর 1 নাম্বার তো করে দিয়েছিলাম। 2 এটা বাড়ির কাজ ছিল, এটা কি তোমরা করতে পারছো? জি স্যার। তারপরে 3, 4, 5 সেম টাইপের অঙ্ক জি যেহেতু, স্যার, স্যার সবগুলো এসেছে স্যার। সবাই পারছো কিনা? করে দিতে হলে বলো, আমি করে দিব, সমস্যা নাই। এখানে আহ ডিফারেন্ট বলতে 5-এর 4 নাম্বারটা, ওইখানে এফ এর মানটা বের করে নিতে হয়, এটাই। তাছাড়া ওইখানে আর স্পেশাল কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সামনে আগে, যদি ইনকেস কারো কোনোটা না হয়ে থাকে আমাকে বললে আমি করে দিব, কোনো সমস্যা নাই। পরবর্তী ক্লাসেও যদি বলো, যে কোনো সময় বললে আমি সলভ করে দিব। তাহলে আমাদের এখন শুধুমাত্র এখান থেকে আর কোশ্চেন নাম্বার 8 অঙ্কটা করবো, করলে আমাদের 7.5 শেষ হয়ে যাবে। তারপর আমরা 6। তাহলে 8-এর 1 নাম্বার, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এরকম কিছু না, প্রদত্ত যেটা দেওয়া আছে সমীকরণ, ওইখান থেকে আমাদের একটা প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে দেওয়া আছে, এইখানে আমাদের দেওয়া আছে হলো tan θ/2 ইকুয়ালস টু রুট ওভার 1 - ডিভাইডেড বাই 1 + ইন্টু tan π/2। আচ্ছা, এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ যেটা নিয়ে আসতে হবে, এখানে যা আছে সব কস আর থাকবে। তাহলে এখন প্রথমত এটা আমাদের ডেফিনেটলি ভাঙাইতে হবে। ভাঙানোর ক্ষেত্রে তোমরা প্রমাণের দিকে একটু খেয়াল করো, আমরা কিভাবে আগাবো এই জিনিসটা বোঝার জন্য। প্রমাণের এখানে আমাদের cos φ, তার সাথে কোনো নাই, এই যে এক্সপোনেনশিয়াল যে টার্মটা, এই টার্মটা নাই। এটা আছে হলো থিটার সাথে, cos θ। তাহলে আমাদের এইখানে যেটা দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে আবার উল্টা। তোমার জিনিস যেটা, ওই যে যেটা টার্ম, এটা দেওয়া, এটা আছে হলো তোমার এই যে ফাই সম্পর্ক, সংশ্লিষ্ট যে ফাংশনটা, এটার সাথে থিটাটা এটা মুক্ত আছে। তাহলে এই কাজটা আমাদের উল্টাইতে হবে, ঘুরাইতে হবে। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এইখানে আর আর যদি আমরা গুণ করে দেই, এটা রোডের ভেতরে আমাদের ভগ্নাংশ আছে, তার অর্থ হচ্ছে √1 - তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো tan π/2 ইকুয়ালস টু, জাস্ট উল্টে যাবে, √1 + ডিভাইডেড বাই 1 - ইন্টু tan θ/2। এখানে যে কাজটা করা হলো, এরপরে আমাদের এই অঙ্কে আসলে আর তেমন জটিল কোনো কাজ নাই। শুধুমাত্র বর্গ করে, যোজন বিয়োজন করে, বা এই ধরনের সিম্বল ক্যালকুলেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রমাণ চলে আসবে। তো এই অঙ্কের এই যে দ্বিতীয় লাইনটা যেটা লেখা হয়েছে, এই জিনিসটাই সাধারণত তোমাকে ধরতে হয়, বা একটু চিন্তা করে বের করতে হয়। তাহলে এখানে আমরা কি করছি, পরিবর্তন করছি বা পক্ষান্তর করছি। এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা যদি ভেঙে লিখি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে √1 - ডিভাইডেড বাই √1 + তাহলে এটা যদি আমরা আর আর গুণ করে এই পাশে দিয়ে দিতাম, তাহলে কি হইতো, √1 + উপরে চলে যাইতো, √1 - নিচে চলে আসতো। ওই কাজটা আমরা করছি, শুধু একটু ঘুরাই লিখছি। এই যে tan π/2 এটা আমরা লেফট সাইডে লিখছি, আর বাকি সবগুলাকে রাইট সাইডে লিখছি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটাকে বর্গ করে দেই, তাহলে রুট ওভারটা দূর হবে। tan² π/2 ইকুয়ালস টু 1 - ডিভাইডেড বাই 1 + ডিভাইডেড বাই 1 - ইন্টু tan² θ/2।
এখন যেহেতু সাইন পদের দিকে যাইতে হবে, কারণ সবই পদ আছে আমাদের প্রমাণের মধ্যে। 10 কে ভাঙায় দাও, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই কস স্কোয়ার 5/2 ইকুয়ালস টু 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই সাইন স্কোয়ার থিটা/2 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা/2। আচ্ছা, এখন সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই কস স্কোয়ার 5/2 যা আছে তাই থাকলো ইকুয়ালস টু, এইখানে আমরা গুণ করে দিতে পারি। 1 এর সাথে গুণ হবে, ই এর সাথে গুণ হবে, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা/2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা/2। এখানে হবে কস স্কোয়ার থিটা/2 মাইনাস ই ইন্টু কস স্কোয়ার থিটা/2। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো তোমার কি দরকার। কারণ আমরা যখন একটা নির্দিষ্ট প্রমাণের দিকে যাই তখন ওই স্পেসিফিক টার্গেটকে সামনে রেখে ক্যালকুলেশনটা আমাদের আগাইতে হয়। তোমার লেফট সাইডে এখানে দরকার হচ্ছে কস ফাই। তাহলে এখন তোমার আছে হলো সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই কস স্কোয়ার 5/2। আমরা যদি এখন যোজন বিয়োজন করি, তাহলে আমাদের উপরে আসবে হলো সাইন স্কোয়ার 5/2 প্লাস কস স্কোয়ার 5/2, ওটা 1 হয়ে যাবে। নিচে আসবে হলো সাইন স্কোয়ার 5/2 মাইনাস কস স্কোয়ার 5/2। তাহলে ওই জায়গায় আমাদের যদি কস 2 থিটা হয়, মানে কস 2 ইন্টু থিটা/2 বা 5/2 আসে, তাহলে 2 টু কাটা গিয়ে আমাদের শুধু কস ফাই থাকবে। তাহলে এই জিনিসটার জন্য তোমার দরকার হলো কজের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এইটা আরেকটু সহজে পাবো যদি এটাকে আমরা আগে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করে বিয়োজন যোজন করি, তাহলে উপরে আমাদের আসবে কস স্কোয়ার 5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2। সেখান থেকে আমরা পাবো কস 5/2, 2 ইন্টু 5/2 মানে কস 5, আর নিচে তো 1 হয়ে যাবে। কাজে এখানে আমরা বিয়োজন যোজন করব, তার আগে এটাকে ব্যস্তকরণ করে নিব। কস স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 5/2, ব্যস্তকরণটা শেষে করলেও হয়তো কোনো সমস্যা নাই, বাট একটা পর্যায়ে গিয়ে তোমাকে করতেই হবে। cos স্কোয়ার থিটা/2 মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা/2 সাইন স্কোয়ার থিটা/2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা/2। এখন বিয়োজন যোজন করলে অঙ্ক মিলে যাবে। cos স্কোয়ার 5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই cos স্কোয়ার 5/2 প্লাস সাইন স্কোয়ার 5/2 ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা/2 মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা/2 প্লাসে মাইনাসে মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা/2। আর নিচে আমাদের হবে cos স্কোয়ার থিটা/2 মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা/2 প্লাস সাইন স্কোয়ার থিটা/2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা/2। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো কি পাবো। এখানে উপরে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos 2 থিটা, তাহলে cos 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, নিচে 1, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা ইকুয়ালস টু, এইখানেও আমাদের সেম ধরনের ফর্মুলাই আসবে। তুমি ই ছাড়া যেগুলো ওগুলাকে একত্র করবা, cos স্কোয়ার থিটা/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা/2 মাইনাস ই যদি আমরা কমন নেই তাহলে cos স্কোয়ার থিটা/2 প্লাস সাইন স্কোয়ার থিটা/2
নিচেও আমাদের কি আসতেছে, কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই যদি আমরা এখানে কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, বা এখান থেকে আমাদের এই যে টু টু ক্যান্সেল হয়ে শুধু কস ফাই ইকুয়ালস টু, এখানেও সেম ফর্মুলা কস টু থিটা, তাহলে কস টু ইন্টু থিটা বাই টু মাইনাস ই ইন্টু ওয়ান, এখানে ওয়ান মাইনাস ই ইন্টু কস টু ইন্টু থিটা বাই টু, এখানে চাইলে একবারও লিখে দিতে পারতাম আমরা। তাহলে সুতরাং কস ফাই ইকুয়ালস টু আমাদের প্রমাণ যেটা এটা চলে আসছে কস থিটা মাইনাস ই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই কস থিটা, এন্ড দ্যাটস আওয়ার প্রুফ। লিখে শেষ করো, আমি শুরু থেকে আবার বলতেছি। আচ্ছা, শুরু থেকে দেখো। তাহলে আমাদের শুরুতে যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা একটা পরিবর্তন করছি, পরিবর্তনটা কি, আমরা ফাইটাকে লেফট সাইডে নিয়ে আসছি আর থিটাটাকে রাইট সাইডে নিয়ে গেছি। আর যে কারণে যেটা হয়েছে আমাদের রুট ওভার ওয়ান মাইনাস ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এটা উল্টে গেছে, আর আর গুণ করার মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। আচ্ছা, এরপরে এখানে আমরা বর্গ করে দিছি, তোমরা চাইলে এটাতে সাইড নোট দিতে পারো যে বর্গ করে, বা সাইড নোট গুলো দেওয়াই বেটার। বর্গ করে দেওয়ার পর এখানে আমরা গুণ করে দিছি ওয়ান প্লাস ই, আর নিচে হলো ওয়ান মাইনাস ই, এটার সাথে গুণ করে দেওয়ার পর এখানে ব্যস্তকরণ করা হয়েছে, এখানে সাইড নোট দিয়ে দাও ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করার পর লাস্ট একটা কাজ করে আমাদের প্রমাণটা চলে আসছে, সেটা হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন যোজন করে, আর ফর্মুলাটা এখানে কি ব্যবহার করলাম, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যে ফর্মুলাটা আছে ওইটা কস টু থিটা, আর হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান। আর এখানে যে কাজটা করা হয়েছে, আমরা ই ছাড়া যেগুলা ওগুলাকে একত্র করছি, আর ই সহ যেগুলো ওগুলা থেকে ই কমন নিছি, নিচেও সেম কাজটা করা হয়েছে। আচ্ছা, এখন বলো তো বুঝতে পারছো কিনা অঙ্কটা। জি দেখো, কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমাদের 7.5 থেকে এটা করলেই হচ্ছে, আপাতত আর করতে হচ্ছে না। এখন তোমরা বলো আজকে 7.6-এর অঙ্ক দেখাবো কিনা, নাকি এই পর্যন্ত থাকবে। এ পর্যন্তই থাক স্যার। ঠিক আছে, আমার মনে হয় ওইটা বেটার, তোমরা 7.5 পর্যন্ত কমপ্লিট করো। দেন আমরা 7.6, 7.6 খুবই ইন্টারেস্টিং বা বলতে পারো সহজ একটা অধ্যায়। কারণ এখানে দুইটা বা তিনটা নিয়মের অঙ্ক আছে, সবগুলো অঙ্ক একই ধরনের, একই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, একই ধরনের ক্যালকুলেশন আসে। তো এটা খুব একটা কঠিন ইনশাল্লাহ তোমাদের কাছে লাগবে না। আর 7.7 তো যদি একটু ধরে ফেলতে পারো, এখানে অঙ্কগুলো তুলনামূলকভাবে ইজি। তবে আমাদের ত্রিকোণমিতির যে বিষয়টা, ত্রিকোণমিতি অনেকটাই ধরো আনপ্রিডিক্টেবল একটা চ্যাপ্টার। যেমন এখন ওই যে তোমাদের বড় ভাই যারা এবার পরীক্ষা দিবে ওদের সাজেশন নিয়ে কাজ করতেছি,
তো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, তারপরে ধরো অন্তরীকরণ, ইভেন যোগজীকরণ, এই অধ্যায়গুলা সাজেশন করে কম ফেলানো যায়, মানে খুব ইজিলি সাজেশন তৈরি করাটা খুব সহজ। বা ত্রিকোণমিতি একটা অধ্যায়, এখানে সাজেশন তৈরি করাটা একটু টাফ। মানে এখানে প্রিডিক্টেবল না যে এই অঙ্কটা আসবে বা এরকম আসবে, যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। কারণ এই অধ্যায় শিখন ফলটাও এরকম, গেস করা যায় না খুব একটা। তো এই কারণে পর্যাপ্ত অনুশীলন যদি না হয়, আর যে অঙ্কগুলো করানো হচ্ছে এই অঙ্কগুলো তুমি যদি চিন্তা করে করে করতে না পারো, মানে তোমাকে খুব বেশি পারতে হবে না, তুমি যত বেশি তোমার কলবরটা বাড়াবা এই ক্ষেত্রে অ্যাকুরেসি তত কমবে। এখন যে অঙ্কগুলা করাচ্ছি এই অঙ্কগুলা যে কোনো সময় দিলে যেন তুমি করতে পারো, এতটুকু দক্ষতা যদি তোমার থাকে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ত্রিকোণমিতির প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। তাছাড়া এখান থেকে অ্যান্সার করাটা একটু টাফ। প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে ওদেরও একই ধরনের এক্সপিরিয়েন্স ছিল। মানে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। লাস্ট ধরো 2022 সালে বা আহ, ওই দুইটা করে যেবার অ্যান্সার করতে হলো, বা তিনটা যেবার অ্যান্সার করলো, হ্যাঁ 22-এর ব্যাচে যারা ওরা, তো 8টা প্রশ্ন থেকে 3টা অ্যান্সার করতে হয়েছে, তো খুব একটা কঠিন কিন্তু ছিল না। ওদের ক্ষেত্রেও যেটা দেখা গেছে, অনেক ভালো স্টুডেন্ট যারা ছিল, মানে বলতে পারো অনেক বেশি প্র্যাকটিস করতো, পড়াশোনা করতো অনেক বেশি, তো ওরাও দেখা গেছে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করে পরে আবার কেটে অন্যটা অ্যান্সার করছে। ওদের ক্ষেত্রে যেহেতু সময় তুলনামূলকভাবে একটু বেশি ছিল প্রশ্নের ইসের তুলনায়, খুব একটা ইফেক্ট পড়ে নাই এটা। কিন্তু ওদের ত্রিকোণমিতির প্রশ্নও কিন্তু কঠিন ছিল না, প্রশ্ন অনেক সহজ ছিল। কমন যে অঙ্কগুলা যেগুলো তোমাদের করানো হয়েছে এর মধ্যে থেকে ওদের কমন পড়ে গেছে, বা এর মধ্যে থেকে আসছে। কিন্তু তারপরেও ওই যে অর্ধেক পর্যন্ত করে বা একটা পর্যায় পর্যন্ত গিয়ে আর মিলাতে পারে না। এখানে তোমাকে কিন্তু প্রচুর ফর্মুলার অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এমন কোনো অঙ্ক নাই যে অঙ্কে তুমি শুধুমাত্র লজিক দিয়ে করে ফেলতে পারতেছো, ফর্মুলা তোমাকে ব্যবহার করতেই হচ্ছে। তো বাই এনি চান্স যদি তোমার একটা ফর্মুলা মনে না আসে, তুমি বুঝতে পারবা যে এই অঙ্কটা আমাকে এরপরে এই কাজ করতে হবে, কিন্তু অঙ্কটা তুমি শেষ করতে পারবে না। তো এই কারণে ত্রিকোণমিতির যে অধ্যায়টা, এই অধ্যায়টাতে অ্যাকুরেসি তুলনামূলকভাবে স্টুডেন্টদের একটু কম থাকে যদি তারা পর্যাপ্ত প্র্যাকটিস না করে। তো এখানে তোমরা মোটামুটি ভাবে অধ্যায় তো শেষ হয়ে যাচ্ছে, 7.5 পর্যন্ত শেষ, মানে আমাদের বলতে পারো আর 4 থেকে 5টা, সর্বোচ্চ 4-5টা ক্লাস লাগবে, এটা ম্যাক্সিমাম আর কি, এতগুলো হয়তো লাগবেও না। বাকি দুইটা অধ্যায় শেষ হয়ে যাবে সহজ, পরের যে দুইটা অধ্যায়। কিন্তু এখন তোমার সবচেয়ে বড় যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে অঙ্কগুলা করানো হয়েছে একেবারে 7.1 থেকে শেষ পর্যন্ত, ওই অঙ্কগুলা বারবার করে বা রিভিশন করার মাধ্যমে ভালোভাবে আয়ত্ত করে ফেলা। আর নেক্সট তোমাদের অফলাইনে যে ক্লাসটা নিবো ইনশাল্লাহ শুক্রবার, শুক্রবার আমরা হলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব। অর্থাৎ এই যে বিগত 2017 সাল থেকে শুরু করে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 2023 সাল পর্যন্ত ত্রিকোণমিতি থেকে প্রশ্নগুলো যেগুলো আসছে, বিশেষ করে ঢাকা বোর্ডটা আমরা ফোকাস করে দেখবো কি ধরনের প্রশ্ন হয়েছে, কিভাবে পরিবর্তন গুলো হয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে থাকি পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে।